জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসের প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ জামাল, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ঢাকা সিটি কলেজ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে তোমাদের মজুদ মূল্যায়নের পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে অল্প একটু সময় নিয়ে গত ক্লাসের একটু চর্বিত চর্বণ করে আসবো, অর্থাৎ পুনরালোচনা করে আসবো। তো আসো দেখি আজকে আমরা আজকের ক্লাসে কি কি কভার করব। আজকের আমাদের শিখন ফল হচ্ছে ক্লাসের ব্যবসায়িক পণ্যের লেনদেন হিসাব পদ্ধতি শিখতে পারবো, অর্থাৎ এই ক্লাস শেষে ব্যবসায়িক পণ্যের লেনদেন কিভাবে হিসাব করতে হয়, হিসাব পদ্ধতিটা জানতে পারবো, সেটা পুনরালোচনায় পড়ে। এরপরে মজুদ কি তা বলতে পারবো, মজুদ মূল্যায়নের প্রয়োজনীয়তা কি সেটাও বলতে পারবো, এবং মজুদ মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি, যেটা আমাদের মূল ফোকাস, সেটা আমরা বিভিন্ন মূল্যায়নের পদ্ধতিগুলো সম্পর্কে জানতে পারবো। তো আসলে দেখি আমরা একটু পুনরালোচনা, গত ক্লাসে একটু সংক্ষিপ্ত পুনরালোচনা দেখে নেই। গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, মার্চেন্ডাইজিং ট্রানজাকশন অর্থাৎ ব্যবসায়িক পণ্যের লেনদেন কাকে বলে সেটা শিখেছিলাম। ব্যবসায়িক পণ্যের লেনদেন কাকে বলে? ট্রানজাকশনস রিলেটিং টু, আমরা একটু হাইলাইটার নিয়ে নিচ্ছি, ট্রানজাকশনস রিলেটিং টু পারচেজ এন্ড সেল অফ মার্চেন্ডাইজ, অর্থাৎ মার্চেন্ডাইজ ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেনকে আমরা বলছি মার্চেন্ডাইজিং ট্রানজাকশন। এখন মার্চেন্ডাইজ ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেন, মার্চেন্ডাইজ কাকে বলে? মার্চেন্ডাইজ হচ্ছে ব্যবসায়িক পণ্য। তো এই ব্যবসায়িক পণ্য বা মার্চেন্ডাইজ ইজ দ্য কমোডিটি, যে কোনো বস্তু, দ্রব্য অর গুডস বা পণ্য টু বি বট, যা ক্রয় করা হয়, এন্ড সোল্ড এবং বিক্রয় করা হয় টু মেক এ প্রফিট, মুনাফা অর্জনের জন্য। অর্থাৎ তুমি যে কোনো জিনিস, যে কোনো বস্তু ক্রয় করা হয় বিক্রি করে মুনাফা করার জন্য, তাকে আমরা বলছি ব্যবসায়িক পণ্য। ঠিক আছে? আর এই ব্যবসায়িক পণ্যের যে লেনদেন, সেটাকে আমরা বলছি ব্যবসায়িক পণ্যের লেনদেন। সিম্পল। এখন এই ব্যবসায়িক পণ্যের যে লেনদেনগুলো আছে, পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে, এগুলো রেকর্ড করার দুটো পদ্ধতি প্রচলিত রয়েছে। এক হচ্ছে গ্রস মেথড, আর একটা হচ্ছে নেট মেথড। গ্রস মেথড কাকে বলে? তোমরা অনেকেই জানো যে ব্যবসায়িক কিছু টার্ম, যে যেমন ধরো 210 নেট 30, খুব জনপ্রিয় একটা টার্ম 210 নেট 30। এর মানে হচ্ছে যে পণ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ধারে ক্রয় বিক্রয় করা হয়, এখন নগদের পাশাপাশি ধারে ক্রয় বিক্রয় করা হয়। তো যখন ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হয়, তখন একটা শর্ত দেওয়া হয় যে ভাই, ক্রয় বিক্রয়ের 10 দিনের মধ্যে যদি অর্থ পরিশোধ করা হয়, বকেয়া অর্থ পরিশোধ করা হয়, তাহলে 2% হারে ছাড় প্রযোজ্য হবে। এটা হচ্ছে 210 নেট 30 এর, না হয় 30 দিনের মধ্যে টাকা দিতে হবে। তাহলে এই যে আমরা ক্রয় বিক্রয় করতে গিয়ে যে বাট্টার যে একটা অফারটা পাই বা দেই, এই বাট্টাটা বিবেচনা না করে ক্রয় বিক্রয়ের তারিখে পুরো টাকায় লেনদেন রেকর্ড করার পদ্ধতিকে বলা হয় গ্রস মেথড। অর্থাৎ গ্রস মেথড দ্যাট রেকর্ডস ফুল অ্যামাউন্ট। গ্রস মেথড কেনা বেচার যে যে অ্যামাউন্টটা আছে, এটার ফুল অ্যামাউন্টটা রেকর্ড করে উইদাউট কনসিডারিং ডিসকাউন্ট এট দ্য টাইম অফ পারচেজ এন্ড সেলস। অর্থাৎ ক্রয় বা বিক্রয়ের সময়ে ডিসকাউন্ট বা বাট্টার কথা বিবেচনা না করে পুরো অ্যামাউন্টে রেকর্ড করার পদ্ধতিকে বলা হয় গ্রস মেথড। অর্থাৎ ধরো 100 টাকার পণ্য ক্রয় করলাম, শর্ত হচ্ছে 210 নেট 30, অর্থাৎ 10 দিনের মধ্যে টাকা দিলে 2% ছাড়। আমরা 2% ছাড়ের কথা ক্রয় বিক্রয়তাকে বিবেচনা করবোই না। 100 টাকার পণ্য ক্রয় করেছি, 100 টাকায় রেকর্ড করবো। এটা হচ্ছে তোমার গ্রস মেথড। আর আরেকটা মেথড হচ্ছে নেট মেথড। এই নেট মেথডটা কি? ক্রয় বিক্রয়ের তারিখেই অ্যান্টিসিপেটেড ডিসকাউন্ট, যেটা বাট্টা পাওয়ার কথা, সেটা আমরা ধরে নিয়ে যে পাবো, ধরেই রেকর্ড করি, সেটা হচ্ছে নেট মেথড। তার মানে হচ্ছে নেট মেথড দ্যাট রেকর্ডস দ্য অ্যামাউন্ট আফটার ডিডাক্টিং অ্যান্টিসিপেটেড ডিসকাউন্ট এট দ্য টাইম অফ পারচেজিং মার্চেন্ডাইজ। অর্থাৎ পণ্য ক্রয় করার সময় যে শর্তে ক্রয় করেছে 210 নেট 30, ধরে নেয় যে আমি পণ্যটা ক্রয় করেছি, 10 দিনের মধ্যে টাকা দিব, দিলে তো আমাকে 2 টাকা ছাড় পাবো, 98 টাকা দিতে হবে। তাই আমি রেকর্ড করবো কত টাকা? 98 টাকা। যে টাকাটা দিতে হবে সেই টাকা রেকর্ড করবো। এই পদ্ধতিকে বলা হয় নেট মেথড। অর্থাৎ ডিসকাউন্ট বাদে রেকর্ড করাটা হচ্ছে নেট মেথড, আর ডিসকাউন্ট বিবেচনা না করে টোটাল টাকাটা রেকর্ড করা হচ্ছে গ্রস মেথড। তবে টাকা পরিশোধের সময় যে মেথডই রেকর্ড করো, টাকা পরিশোধের সময় যদি ডিসকাউন্ট পাও, তখন ফাইনালি বিবেচনা করা হবে, আর যদি ডিসকাউন্ট না পাও সেটাও বিবেচনা করা হবে অ্যাজ ইউজুয়াল। কিন্তু আপাতত টোটাল টাকাটা রেকর্ড করা হচ্ছে গ্রস মেথড, আর ডিসকাউন্ট বাদে টাকা রেকর্ড করা হচ্ছে নেট মেথড। এছাড়াও আমরা দেখেছিলাম ইনভেন্টরি বা মজুদ পণ্য। আমরা গত ক্লাসে এক ধরনের ইনভেন্টরি দেখেছিলাম। সেই ইনভেন্টরিটা কি? গুডস আনসোল্ড, অবিকৃত পণ্য এট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট তারিখে, যে কোনো একটা নির্দিষ্ট তারিখে, এখানে মানে নির্দিষ্ট তারিখ বলতে হিসাবকালের শেষ তারিখে, সাধারণত 31শে ডিসেম্বর, অন্য যে কোনো তারিখ হতে পারে। তো যে কোনো একটা নির্দিষ্ট তারিখ, একটা পয়েন্ট অফ টাইমে অবিকৃত যে পণ্যটা থাকে, বিক্রির জন্য প্রস্তুত কিন্তু বিক্রি করতে পারেনি, সেটাকে বলা হচ্ছে ইনভেন্টরি বা মজুদ পণ্য। ইনভেন্টরি এট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড কল্ড এন্ডিং ইনভেন্টরি। হিসাবকালের শেষ তারিখে যে মজুদ, সেটাকে বলা হচ্ছে আমরা সমাপনী মজুদ, এন্ডিং ইনভেন্টরি, এন্ড ইজ ট্রিটেড অ্যাজ অ্যান অ্যাসেট, এবং এই সমাপনী মজুদকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। সেম এন্ডিং ইনভেন্টরি বিকামস দ্য বিগিনিং ইনভেন্টরি ইন দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড।
সেম ইনভেন্টরি মানে সেই সমাপনী মজুদটাই বিকামস দ্য বিগিনিং ইনভেন্টরি, পরবর্তী হিসাবকালে গিয়ে প্রারম্ভিক মজুদ পণ্যে পরিণত হয় ইন দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড অ্যান্ড ইজ ট্রিটেড অ্যাজ অ্যান এক্সপেন্স অফ দ্যাট অ্যাকাউন্টিং পিরিয়ড। এবং এই পরবর্তী হিসাবকালে গিয়ে এই প্রারম্ভিক মজুদ পণ্যকে তোমার খরচ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই প্রারম্ভিক মজুদটা যখন হিসাবকাল শেষ হয়ে যায়, পরবর্তী হিসাবকালটা শেষ হয়ে ততক্ষণ যদি পণ্যটা থাকে না, বিকৃত পণ্যের ব্যয়ে পরিণত হয়, অর্থাৎ খরচ হিসেবে বিবেচনা করা হয়। এটা ছিল গত ক্লাসের আমাদের সংক্ষিপ্ত সার। এখন আমরা দেখে নেই মজুদ কি। এখানে কিন্তু আমরা মজুদ জেনেছি একটা, কিন্তু মজুদ শুধু একটাই না, অবিকৃত পণ্য না, মজুদ কিন্তু আরো রয়েছে। দেখো, একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাঁচামাল, অর্ধসমাপ্ত পণ্য বা তৈরি পণ্য অব্যবহৃত বা অবিকৃত অবস্থায় থাকে তাকে মজুদ পণ্য বলা হয়। তাহলে মজুদ পণ্য বলতে কিন্তু শুধু অবিকৃত পণ্যই না, উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাঁচামালেরও মজুদ থাকতে পারে, অর্ধসমাপ্ত পণ্যেরও মজুদ পণ্য থাকতে পারে। অর্থাৎ কারখানায় যে কাঁচামাল অথবা যে অর্ধসমাপ্ত পণ্য ব্যবহার করা এখনো হয়নি অথবা তৈরি করা পণ্য এখনো বিক্রি করা হয়নি, ওই সমস্ত জিনিসকে বলা হচ্ছে তোমার মজুদ পণ্য। ঠিক আছে? আর সাধারণত একজন ব্যবসায়ী এই বিক্রয়যোগ্য পণ্য মজুদের পণ্যের পরিমাণ এবং বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কে তথ্য জানার জন্য মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করে থাকেন। অর্থাৎ আমরা এই মজুদ পণ্যের হিসাবটা কেন রাখবো? সাধারণত একজন ব্যবসায়ী একটা নির্দিষ্ট হিসাবকালে কি পরিমাণ পণ্য বিক্রি করলেন, তার কেনা দাম কত ছিল, বিক্রিত পণ্যের ব্যয়, এবং যেটা আমার হাতে রয়ে গিয়েছে সেটার দাম কত, সেটা জানার জন্যই মজুদ পণ্যের হিসাব রাখেন। কারণ সঠিক মজুদ পণ্য যদি মূল্যায়ন না করে এবং বিক্রিত পণ্যের ব্যয় সঠিকভাবে মূল্যায়ন না করে, হিসাব না করে, তাহলে কত টাকা প্রফিট হয়েছে, গ্রস প্রফিট কত, নেট প্রফিট কত, মোট মুনাফা কত, নেট মুনাফা কত, এটা কিন্তু সঠিকভাবে আর্থিক ফলাফল নির্ণয় করা যাবে না। তাই আগে আমাকে মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় সঠিক পণ্য জানতে হবে, মূল্য জানতে হবে, আর এই মূল্য জানার জন্য আমরা মজুদের হিসাব সংরক্ষণ করে থাকি। এখন তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে মজুদ কিন্তু আসলে এক রকমের না। মজুদ কয় রকমের দেখো তো? মজুদ হচ্ছে প্রধানত মজুদের প্রকারভেদ ৩ রকম। একটা হচ্ছে তৈরি পণ্যের মজুদ বা কারবারি পণ্যের মজুদ, তৈরি পণ্য বিক্রির জন্য রেডি হয়ে আছে সেটা। একটা হচ্ছে প্রক্রিয়াধীন পণ্যের মজুদ, যেটা কারখানায় উৎপাদন কাজে শুরু করা হয়েছে কিন্তু এখনো কমপ্লিট করা হয়নি, কিছু কাজ হয়েছে, কিছুটা এখনো হয়নি। হ্যাঁ, মানে তৈরি করা এখনো হয়নি, কিছু হয়েছে কিছু হয়নি, সেটাকে বলা হয় প্রক্রিয়াধীন পণ্যের মজুদ, যেটাকে আধা তৈরি পণ্যের মজুদও বলা হয়। হ্যাঁ, ওয়ার্ক ইন প্রসেস। আর আরেকটা হচ্ছে কাঁচামালের মজুদ, যেটা এখনো উৎপাদন প্রক্রিয়ায় এখনো প্রবেশ করানো হয়নি, কাঁচামাল অবস্থায় রয়েছে। তো ৩ ধরনের মজুদ আমরা পাই। তো আমাদেরকে একটা ভালো বইয়ের রেফারেন্সের কথা বলতে বলা হয়েছে। তো ইংরেজি বইয়ের জন্য তোমরা ওয়েগেন কাইসন কিমেলের যে বইটা আছে সেটা দেখবা, এবং বাংলা বইয়ের জন্য ভালো রেফারেন্স হিসেবে তোমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রফেসর মোহাম্মদ হাফিজউদ্দিন স্যারের অ্যাঞ্জেল পাবলিকেশন কর্তৃক যে বইটা প্রকাশ হয়েছে সেই বইটা তোমরা দেখতে পারো। তো চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। মজুদ হিসাব সংরক্ষণ পদ্ধতি, এই যে এখন আমরা এতক্ষণ আমরা বললাম যে মজুদের হিসাব আমরা কেন রাখি, যেন সঠিক ফলাফল নির্ণয় করা যায়, বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ পণ্য কত টাকা আছে সঠিক মূল্য নিরূপণ করতে পারলে লাভ বা লোকসান আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই মজুদ হিসাব যে সংরক্ষণ, মজুদের হিসাব সংরক্ষণ করার পদ্ধতি কিন্তু একটা নাই, দুইটা আছে। এই পদ্ধতিগুলো কি কি? একটা হচ্ছে নিত্য মজুদ তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। মনে রাখবা, মজুদের হিসাব সংরক্ষণের পদ্ধতি দুইটা, একটা নিত্য মজুদ তালিকা পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলা হয় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি বা হচ্ছে তোমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আসো নিত্য মজুদ তালিকা পদ্ধতিকে দেখো, যে পদ্ধতিতে প্রতিবার পণ্য ক্রয় এবং বিক্রয়ের পর পণ্যের উদ্বৃত্ত বা মজুদের উদ্বৃত্ত ও মূল্য নির্ণয় করা হয়। মজুদের উদ্বৃত্ত মানে কত একক রয়েছে বা কত কেজি রয়েছে, কত টন রয়েছে এবং তার মূল্য কত সেটা নির্ণয় করা হয়, তাকে অবিরত মজুদ তালিকা পদ্ধতি বলা হয়। তার মানে গোডাউনে আমার মজুদের পরিমাণ কখন বাড়ছে কখন কমছে, প্রত্যেকবার ক্রয় এবং প্রত্যেকবার বিক্রয়ের সময় এই বাড়া কমাকে প্লাস মাইনাস করে মজুদের নতুন আপডেট ব্যালেন্স নির্ণয় করা হচ্ছে, তাকে বলা হচ্ছে তোমার নিত্য মজুদ তালিকা পদ্ধতি। এটা কিভাবে করা সম্ভব? এটা হচ্ছে এইভাবে যে যখনই আমরা পণ্য ক্রয় করি তখন ক্রয় না লিখে মজুদ ডেবিট করি, আবার যখন পণ্য বিক্রি করি তখন এই বিক্রিত পণ্যের যে কেনা দাম সেই কেনা দামে মজুদকে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করে দেয়। ফলে হয় কি, প্রত্যেকবার ক্রয় বিক্রয়ের সময় কিন্তু আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাড়ছে কমছে এবং ব্যালেন্স নির্ণয় করা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি হিসাবের খাতাতে। এটাকে বলা হয় নিত্য মজুদ তালিকা পদ্ধতি। আর আরেকটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি, যেটাকে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলা হয়। এই পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের শেষে, সাধারণত হিসাব কালের শেষে বা বছরের শেষে, সকল মজুদের পরিমাণ গণনা করে, মানে গোডাউনে গিয়ে সকল যত মজুদ আছে সব মজুদ গণনা করে, হাতে গণনা করে অস্তিত্ব যাচাই করে এবং এটার মূল্য নিরূপণ করা হয়, তাকে বলা হয় তোমার কালান্তিক মজুদ পদ্ধতি। তোমরা
9, 10 বা 11, 12 যে অঙ্কগুলো করেছো সেখানে যখন তোমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে দিয়েছে, আর্থিক বিবরণী প্রস্তুত করতে দিয়েছে, তখন কিন্তু তোমাকে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছে রেয়ামিল, শেষে নিচে কিন্তু দিয়ে দেয় কতগুলো সমন্বয়। ওই সমন্বয়ের ফার্স্ট এন্ট্রিটাই তোমরা অনেক সময় পেয়েছো যে সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড এট টাকা 50,000 বা সামথিং করে একটা অ্যামাউন্ট দিয়েছে। এই যে অ্যামাউন্টটা দিয়েছে এটা কি দিয়েছে? 31 ডিসেম্বর তারিখে গোডাউনে গিয়েছে, ফিজিক্যাল কাউন্ট করেছে, কাউন্ট করে তারপর তোমাকে বলেছে সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ গিয়ে কাউন্ট করে মূল্যায়ন করেছে। এটা হচ্ছে তোমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তো এই মেথডে মোটামুটি আমরা এতদিন হিসাবটা করে এসেছি। তো আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কিভাবে রেকর্ড করে। তো যাই হোক, এই দুইটা আমাদের পদ্ধতি রয়েছে। এখন আমরা সামনের দিকে দেখব, আমরা কিন্তু আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ পদ্ধতি না, মজুদের মূল্যায়ন পদ্ধতি হচ্ছে আজকের আলোচনা আমাদের মূল বিষয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মজুদ হিসাব সংরক্ষণ পদ্ধতি দেখলাম, এখন আসলে মজুদ মূল্যায়ন পদ্ধতি কি? মানে মজুদের যে অ্যামাউন্টটা সেটা তো আমরা লিখি, লিখার পদ্ধতি দুইটা, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম নিত্য মজুদ পদ্ধতি, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম কালান্তিক মজুদ পদ্ধতি। একটা সারা বছর ধরে লিখতে থাকি, একটা বছরের শেষে। কিন্তু যে টাকাটা লিখি এটার আসলে ভ্যালুটা কত, হ্যাঁ, এই কতটার জন্য আবার মজুদ মূল্যায়নের আবার কতগুলো পদ্ধতি রয়েছে, অনেকগুলো পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো আমরা আস্তে আস্তে করে জানার চেষ্টা করব। অনেকগুলো পদ্ধতি আছে, যেমন আগের দর আগে ছাড় পদ্ধতি, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, ফিফো মেথড। শেষের দর আগে ছাড় পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড বা লিফো মেথড। ভারযুক্ত গড় পদ্ধতি, ওয়েটেড অ্যাভারেজ মেথড। সুনির্দিষ্ট চিহ্নিতকরণ পদ্ধতি, স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড। সাধারণ গড় পদ্ধতি, সিম্পল অ্যাভারেজ মেথড। কালান্তিক সাধারণ গড় পদ্ধতি, পিরিয়ডিক সিম্পল অ্যাভারেজ মেথড। কালান্তিক ভারযুক্ত গড় পদ্ধতি, পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ মেথড। আমরা সামনে একটু বিস্তারিত বলবো, তাও এখন একটু বলে দিই যেহেতু সবগুলো পদ্ধতি এখন আছে আমার সামনে। তো দেখো, মুদ্রাস্ফীতির জন্য কি হয়, দিন দিন কিন্তু জিনিসপত্রের দাম বাড়ে। তোমরা জানো যে একটা সময় ছিল যখন চাল আমরা কিনেছিলাম ছোটবেলায় চাল দেখেছি যে 7 টাকা 8 টাকা কেজি বা 10 টাকা কেজি চাল ছিল, 11 টাকা কেজি ছিল, সেটা এখন কিন্তু 60 টাকা কেজি 65 টাকা কেজি হয়ে গেছে। আবার আমাদের যারা বাবা দাদারা ছিলেন তারা অনেক সময় দেখা গেছে 2 টাকা 3 টাকা কেজিও তারা চাল হতো কিনেছেন। সময় যেভাবে যায় জিনিসপত্রের দাম বাড়ে। তো মনে করো যে আমি ধরো তোমার আমার তেলের ব্যবসা আছে বা পেট্রোলের ব্যবসা আছে। তো এই পেট্রোলের যে ব্যবসাটা আছে এখানে আমি ধরো পেট্রোল কিনে আনি এবং বিক্রি করি। তো ধরো প্রথমে আমরা 10,000 লিটার একটা গাড়িতে করে তেল কিনে আনলাম, ঠিক আছে? 10,000 লিটার কিনলাম 82 টাকা করে। তার 2 দিন পরে আবার 10,000 লিটার কিনলাম, তখন তো 85 টাকা করে কিনলাম। সবগুলো আমি ডিপোতে রেখেছি। এর মধ্যে কিছু বিক্রি করেছি, কিছু রয়ে গিয়েছে। এখন যেটা রয়ে গিয়েছে ধরো 5,000 লিটার রয়েছে, আমি তো 10,000 লিটার করে দুইবার কিনেছিলাম, একবার 82 টাকা করে, একবার 85 টাকা করে। এখন মনে করো এই মুহূর্তে আমি অ্যাকাউন্ট ক্লোজ করব, আমার ডিপোতে এখন 5,000 লিটার তেল রয়ে গিয়েছে। এখন এই 5,000 লিটার তেল যেটা আছে পেট্রোল, এটার মূল্য কত? এই প্রশ্নটা যখন আমি করব তখন কেউ বলতে পারে আচ্ছা আমি তো দুইটা রেটে কিনেছিলাম, একটা 82 একটা 85, তো যেটা রয়ে গিয়েছে সেটা তো লাস্টে কিনেছিলাম 85, তাহলে 85 টাকা করে হবে। 85 টাকা করে যদি হয় তাহলে আমার ফার্স্টের যে রেটটা ছিল সেটা আমি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে চার্জ করেছি, যে আগের জিনিসটা চলে গিয়েছে ধরেছি, এটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট। কেউ মনে করতে পারে যে না দুইটার মধ্যে যেটা কম, অথবা কেউ মনে করতে পারে যে না শেষের দরটা একদম লেটেস্ট প্রাইসটা এটা আমি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে চার্জ করবো, আর একেবারে অতি প্রাচীন যেটা 82 টাকা করে কিনেছিলাম সেটা আমি মজুদের মধ্যে কাউন্ট করবো। আমি ধরে নেবো যে ডিপোর মধ্যে 82 টাকা যেটা আছে সেই পণ্যটা রয়ে গিয়েছে। এটাকে আবার বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষের মূল্য চলে গিয়েছে, ফার্স্টের মূল্য রয়ে গিয়েছে। তো যখন আমাদের কাছে একাধিক মূল্যের পণ্য থাকে তখন আমার এই সমাপনী মজুদ পণ্য কাউন্টিং এ এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। যখন এই প্রবলেমে আমরা পড়বো, কারণ কেউ আছে ধরো একজন অ্যাকাউন্টেন্ট আসলো, সে ধরো 85 টাকা করে মূল্যায়ন করে গেল সমাপনী মজুদের। আবার অ্যাকাউন্টেন্ট যখন চেঞ্জ হলো সে হয়তো জানে না যে আগে কোনটা ফিফোটা ধরা হয়েছিল লিফোটা ধরা হয়েছিল, সে তার নিজের মতো করে করতে পারে। তাহলে হবে কি এক একটা হিসাব তাহলে কিন্তু এক একটা পদ্ধতি হলে সমস্যা হয়ে যাবে। তাই একটা প্রতিষ্ঠানের জেনে রাখা উচিত যে এই প্রতিষ্ঠান সমাপনী মজুদ মূল্যায়নে কোন পদ্ধতি ব্যবহার করে এবং পদ্ধতিগুলো কি সেগুলো হচ্ছে আমাদের আজকে আলোচনা করছি। তো এই পদ্ধতিগুলো জেনে নিলে একটা প্রতিষ্ঠান যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারে কন্টিনিউয়াসলি। তো যাই হোক, আগের দর আগে ছাড় মানে আগে যে দামে পণ্যগুলো কিনেছিলাম যখনই পণ্য বিক্রি করব আগের দরটাকে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে চার্জ করব। আর শেষের দর আগে ছাড় মানে হচ্ছে যে সর্বশেষ যে দরটা আমি পণ্য ক্রয় করেছিলাম সেটা বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে চার্জ করব, বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে চার্জ করব। আর ভারযুক্ত গড় পদ্ধতি হচ্ছে যে না যখনই পণ্য বিক্রি করব তখন একটা রেট নিব না, আগের রেট নিব না, পরের রেট নিব না, যত টাকার পণ্য আছে যতটুকু পণ্য আছে ওই টোটাল টাকাকে টোটাল পণ্য দিয়ে ভাগ করে একটা গড় রেট বের করবো। এই গড় রেটে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে চার্জ করবো, সমাপনী মজুদ পণ্যের উপরে চার্জ করবো।
আর একটা হচ্ছে সুনির্দিষ্ট চিহ্নিতকরণ পদ্ধতি। এটা সাধারণত খুব দামি জিনিস কিন্তু ভ্যারাইটিস কম। যেমন ধরো গাড়ির মডেল, বিভিন্ন মডেলগুলো থাকে। ওইখানে আগের দর পরের দর কিছু না। যেই মডেলের গাড়ি আমি কিনেছি, যখন যত দামে কিনেছি, ঠিক স্পেসিফিক ওই গাড়িটা বিক্রি হলে ওইটার কেনা দামটাই বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে চার্জ করবো। আর যেটা বিক্রি হয়নি সেটা যে দামে কিনেছি সেই দামে সমাপনী মজুদের মধ্যে থাকবে। আগের দরও বুঝি না, পরের দরও বুঝি না। ঠিক আছে, স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড এটা। আর একটা হচ্ছে সাধারণ গড় পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয়, আচ্ছা 82 করে কিনেছি, 85 করে কিনেছি, দুইটাকে যোগ করি, 82 প্লাস 85, তারপরে 2 দিয়ে ভাগ করি, গড় করে নিই, সাধারণ গড়, এটাকে বলে সাধারণ গড়। তো যখনই পণ্য বিক্রি করা হয় তখন বিক্রিত পণ্যের ব্যয়ের উপর এই সাধারণ গড় মূল্যটা চার্জ করা হয় এবং সমাপনী মজুদেও স্বাভাবিক সাধারণ গড় চার্জ করা হয়। এটাকে বলে সাধারণ গড়। অর্থাৎ যে কটা রেট থাকে ওই রেটের গড় করে নেয়। আর হচ্ছে কালান্তিক সাধারণ গড় পদ্ধতি। কালান্তিক মানে হচ্ছে যে না, প্রত্যেকবার বিক্রি করার সময় না, আমি সারা বছর ধরে বিক্রি করছি সমস্যা নেই, যখন সমাপনী মজুদ মূল্যায়ন করবো, হিসাবকালের শেষে যতগুলো রেটে কিনেছি সবগুলো রেট যোগ করে ওইটাকে গড় করবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কালের শেষে সমস্ত রেট। একটা হচ্ছে আগেরটা কি সাধারণ গড়, যতবার বিক্রি করব ওই মুহূর্তে আমার কাছে যে কটা রেটের পণ্য ছিল সেই কটা রেট দিয়ে গড় করবো। আর এটা হচ্ছে একদম হিসাব কালের শেষে যতগুলো থাকবে সবগুলো রেট গড় করা। আর এটা হচ্ছে কালান্তিক ভারযুক্ত গড় পদ্ধতি। এটা হচ্ছে হিসাব কালের শেষে আমার টোটাল যত টাকার পণ্য ক্রয় করা হয়েছে এবং যত ইউনিট পণ্য ক্রয় করা হয়েছে, টোটাল বছরের টোটাল ক্রয়কে টোটাল ইউনিট দিয়ে ভাগ করে গড় করে তারপরে গড় মূল্যে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় এবং বিক্রিত পণ্যের ব্যয় মূল্যায়ন করা হয়। এই ছিল আমার মজুদ মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি। এখন আমরা একটু দেখে নিই স্পেসিফিক আগের দর আগে ছাড় পদ্ধতি কাকে বলে। এই যে আগের দর আগে ছাড় পদ্ধতি কি, এই পদ্ধতিতে পূর্বের সর্বাগ্রে ক্রয়কৃত পণ্যের দর বিক্রিত পণ্যের মূল্যের উপরে আরোপ করা হয়। তাহলে যে পণ্য বিক্রি করেছে বিক্রিত পণ্যের উপরে সর্বাগ্রে ক্রয়কৃত দর, ফার্স্টের যে রেটগুলো আছে সেই রেটগুলো আরোপ করা হবে এবং শেষের দর অর্থাৎ অতি সাম্প্রতিক দরসমূহ সমাপনী মজুদ পণ্যের উপরে আরোপ করা হবে। এই পদ্ধতিতে ধরে নেওয়া হয় যে পূর্বের ক্রয়কৃত পণ্যগুলো প্রথমে বিক্রি করা হয়েছে। এখন পূর্বের ক্রয়কৃত পণ্যগুলো ধরে নেওয়া হয় প্রথমে বিক্রি করা হয়েছে, কিন্তু যা বাস্তবে সম্ভব নাও হতে পারে। যেমন তুমি পেট্রোলের যে কথাটা বলছিলাম, 10,000 লিটার প্রথমে এনেছি ডিপোতে, আর 10,000 লিটার এনেছি ডিপোতে 20,000 লিটার, এর মধ্যে থেকে আমি 15,000 লিটার বিক্রি করেছি। তো যেটা বিক্রি করেছি, আমরা যদি আগের দর আগে ছাড় পদ্ধতি হয়, ধরে নেওয়া হয় আগের পণ্য বিক্রি করা হয়েছে, কিন্তু আসলে কি আগের পণ্য বিক্রি করা হয়েছে? পণ্য তো সব গুলিয়ে গিয়েছে, এর মধ্যে আগের পরের সবগুলো মিলানোই কিছু বিক্রি করা হয়েছে, কিছু রয়ে গিয়েছে। এটা ধরে নেওয়া হয় যে আগের পণ্য আগে ছাড়া হয়েছে, তাই আগের দরটা আগে চার্জ করা হয়, কিন্তু বাস্তবে পণ্য আগেরটা নাও হতে পারে, কিন্তু দর আগের দরটা আগে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে চার্জ করতে হবে। এরপরে শেষের দর আগে ছাড় পদ্ধতি, এটা ঠিক আগের দর আগে ছাড় পদ্ধতির উল্টো। আগের দর আগে ছাড় পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে আগের দরগুলো আরোপ করা হয় এবং সাম্প্রতিক বা শেষের দরগুলো সমাপনী মজুরিতে চার্জ করা হয়। ক্লিয়ার? শেষের দর আগে ছাড় পদ্ধতিতে তার উল্টো, শেষের দর আগে ছাড়, অর্থাৎ যখনই পণ্য বিক্রি করব বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে শেষের ক্রয়কৃত দরগুলো চার্জ করব এবং একদম সাম্প্রতিক অতি প্রাচীন যেটা একদম আগের দরগুলো সেগুলো আমরা সমাপনী মজুদ মূল্যায়নে তোমার প্রয়োগ করব। ঠিক আছে, এটা হচ্ছে শেষের দর আগে ছাড় পদ্ধতি। এরপরে হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। এটা আমরা আগেই বলেছি যে গুদামজাত মালের মোট মূল্যকে গুদামজাত মালের মোট পরিমাণ দিয়ে ভাগ করে। মনে করো আমি যতগুলো পণ্য কিনেছি, একবার কিনেছি 10,000 লিটার 82 টাকা করে, 82,000 টাকা না, 8,20,000 টাকা, যাই হোক। আর একবার 85 টাকা করে 10,000 লিটার কিনেছি, তাহলে আমার টোটাল ডিপোতে কয় লিটার আছে তোমার? 20,000 লিটার। আর টোটাল যে মূল্য আছে, টোটাল মূল্যকে টোটাল অ্যামাউন্ট ইউনিট দিয়ে বা কেজি দিয়ে বা অ্যামাউন্ট দিয়ে ভাগ করে যে গড় দর আসবে সেই গড়টাকে বলা হয় ভারযুক্ত গড় পদ্ধতি। আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো। যেমন মনে করো জানুয়ারি মাসের 1 তারিখে মজুত মালের পরিমাণ ছিল 100 টন এবং এর মূল্য ছিল 10,000 টাকা। সুতরাং এ তারিখে যে মাল ইস্যু করা হবে তার ভারযুক্ত গড় হবে এই 10,000 টাকা ডিভাইডেড বাই 100 টন, আসবে তোমার প্রতি টনের মূল্য 100 টাকা গড় মূল্য। এই গড় মূল্যে তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে চার্জ করা হবে এবং সমাপনী মজুত পণ্যের মূল্যেরও চার্জ করা হবে। এই ছিল ভারযুক্ত গড় পদ্ধতি। এখন আসলে আমরা একটা উদাহরণ দেখি। নিত্য মজুত পদ্ধতি নিম্নলিখিত তথ্যের সাহায্যে আগের দর আগে ছাড় পদ্ধতি অনুসারে ইস্যুকৃত মালের মূল্য নিরূপণ করো। এখন আমরা দেখব আগের দর আগে ছাড়, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে কিভাবে আমরা ইস্যুকৃত পণ্যের মূল্য বিক্রিত পণ্যের ব্যয় আর কি কিভাবে চার্জ করব। ধরো জানুয়ারি মাসের 1 তারিখে ক্রয় করেছি আমরা 500 ব্যাগ, প্রতি ব্যাগ 100 টাকা করে কিনেছি। 8 তারিখে 600 ব্যাগ কিনেছি, প্রতি ব্যাগ 110 টাকা দরে। এরপরে 9 তারিখে 700 ব্যাগ ইস্যু করেছি। তোমার কাজ হচ্ছে এই যে যখন আমি ইস্যু করলাম, কেনার দাম তো আমি জানি কতটুকু কিনেছি, কত করে কিনেছি, ইস্যু করার সময় এখন আমি 700 ব্যাগ ইস্যু করেছি, এটার দাম কত ধরবো, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় কত ধরবো। আমার কাছে দুইটা রেটের পণ্য কেনা আছে, কোন রেটটা আমি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে ধরবো। তো আগের দর আগে ছাড় এর মানে কি,
বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে আগের দরগুলো চার্জ করতে হবে। তো দেখো তো তুমি এই দুইটা রেটের মধ্যে সবচেয়ে আগের রেট কোনটা? 100 টাকা। সবার আগে তুমি 100 টাকা করে নিয়েছিলা। আচ্ছা 100 টাকা করে তুমি কতটুকু কিনেছিলা? 500 ব্যাগ কিনেছিলা। তাহলে তুমি 700 ব্যাগ ইস্যু করেছো। এখন এই 100 টাকা দামে কি 700 ব্যাগটা ইস্যু করা সম্ভব হবে? আর তোমার কাছে কিন্তু 100 টাকা দামের আছে মাত্র 500টা ব্যাগ। তাই তুমি 100 টাকা দামে 700টা ব্যাগ কিন্তু ইস্যু করতে পারো না। তাহলে কি করবা তুমি? আগে 100 টাকার দামে 500 ব্যাগ দিয়ে দাও। এখন 700টা হওয়ার জন্য আরো কয়টা লাগে? 700টা হওয়ার জন্য আরো 200 লাগে। এই 200 ব্যাগ কোন রেটে ছাড়বা? অবশ্যই তারপর রেট অর্থাৎ 110 টাকা রেটে ছাড়বো। তাহলে আগের দর আগে ছাড় পদ্ধতিতে তোমাকে আগের দরের মালগুলো সব ছাড়তে হবে। ছাড়া হয়ে গেলে তারপরে পরের দরটা তুমি আস্তে আস্তে ব্যবহার করবা। ঠিক আছে? তাহলে আমার ইস্যু করা মালের পণ্য কত টাকা হবে? তাহলে আসলে আমরা একটু দেখে নেই। এখান থেকে বুঝতে পেরেছি 100 টাকার দরে 500 ব্যাগ ছাড়বো, আরো লাগে 200 ব্যাগ ছাড়বো 110 টাকা দরে। ঠিক আছে? সরি, এই যে 100 টাকা দরে 500 ব্যাগ দিয়ে দিলাম সম্পূর্ণ, আরো লাগে 700 হওয়ার জন্য আরো লাগে 200, এই 200 ব্যাগ পরের রেট থেকে 110 টাকা রেটে দিলাম। তাহলে 50,000 আর 22,000 হচ্ছে 72,000 টাকা হচ্ছে আমার ইস্যুর মূল্য অথবা বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে আবার আমরা কি করেছি দেখো, কবে ইস্যু করেছি? এরপর আবার 15 তারিখে ক্রয় করা হয়েছে 300 ব্যাগ, প্রতি ব্যাগ 105 টাকা দরে। এরপর 16 তারিখে ইস্যু করা হয়েছে 600 ব্যাগ। আগের দর আগে ছাড়। এখন আমি দেখি এই যে ব্যাগ ইস্যু করেছিলাম 100 টাকা রেটের 500টা ছেড়ে দিয়েছিলাম, 110 টাকা রেটে 600 থেকে 200টা ছেড়েছিলাম, তাই না? তাহলে আমার কাছে এই মুহূর্তে এই যে ইস্যু করলাম, এই ইস্যু করার সময় আমার কাছে কি কি রেটের মাল আছে? 110 টাকা রেটের 400টা আছে, কারণ 600 থেকে 200টা ছেড়েছিলাম। তাহলে 110 টাকা রেটের 400টা আছে আর 105 টাকা রেটের 300টা আছে। আর এই দুইটা রেটের মধ্যে আগের রেট কোনটা? 110। তাহলে আগে আমাকে এই রেট থেকে ছাড়তে হবে। আচ্ছা 110 টাকা রেট আমি কয়টা ছাড়তে পারবো? আমার কাছে কিন্তু 400টা পণ্য আছে, কারণ 600 থেকে 200 ছেড়ে দিয়েছিলাম, 400টা আছে। তাহলে এই 110 টাকা রেটে 400টা ছেড়ে দিব। এখন 600টা হওয়ার জন্য আরো কয়টা লাগবে? আরো 200 লাগবে। তাহলে স্বাভাবিকভাবে আরো 200টা ছাড়বো 105 টাকা রেটে, 105 টাকা রেটে 200টা ছাড়বো। তার মানে 110 টাকা রেটে 400টা আর 105 টাকা রেটে 200টা। দেখে নিন, এই যে 110 টাকা রেটে 400 ব্যাগ এবং 105 টাকা রেটে 200 ব্যাগ, এই টোটাল 600 ব্যাগ ছাড়লাম, যার ইস্যু মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 65,000 টাকা। এটা ছিল তোমার আগের দর আগে ছাড় পদ্ধতিতে। আচ্ছা একই অঙ্ক যদি আমি শেষের দর আগে ছাড়ে করি তাহলে কি দাঁড়াবে বলো তো দেখি? আসো আমরা একটু দেখে আসি। যদি এই 700টা ব্যাগ যদি আমি শেষের দর আগে ছাড় এইভাবে যদি ইস্যু করি তাহলে কি হবে? শেষের দর আগে ছাড়, এই ইস্যু করার মুহূর্তে আমার কাছে কয়টা রেটের মাল ছিল? দুইটা রেট, একটা 100 টাকা একটা 110। এই দুইটার মধ্যে শেষের দর কোনটা? 110। তাহলে এখান থেকে কোনটা আমাকে আগে ছাড়তে হবে? শেষের দর আগে ছাড়। তাহলে এই শেষের দরটা আগে ছাড়বো। 110 টাকা রেট আমি কয়টা ছাড়তে পারবো? 600টা। কিন্তু আমি টোটাল ছেড়েছি কয়টা? 700। তাহলে তোমার 600টা ছাড়লাম 110 টাকা রেটে, 700টা ছাড়ার জন্য আরো কয়টা লাগবে? 100। তো স্বাভাবিকভাবে এই 100টা কোন থেকে লিখবো? তার আগের দরটা নিব, এই 100 টাকা রেটের 100টা নিব। তাহলে আমার কি দাঁড়ালো? শেষের দর আগে ছাড় 110 টাকা রেটের 600 এবং 100 টাকা রেটের 100, এই হয়ে গেল আমার 700 টাকা। তার সাথে দেখে নেই, 110 টাকা রেটে 600 ব্যাগ ছেড়ে দিলাম এবং আরো 100টা লাগে, 100 টাকা রেটে 100টা ছেড়ে দিলাম, এই হয়ে গেল আমার ৭৬,০০০ টাকা বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এবার আবার দেখি, পরে আবার ছেড়েছি আমরা কয়টা? 600টা ব্যাগ ছেড়েছি, শেষের দর আগে ছাড়। আচ্ছা এটুকু ছাড়ার পর আমার কাছে কি আছে দেখো তো? 110 টাকা রেটের 600টা শেষ, আর 100 টাকা রেটের 500-র মধ্যে আমি 100 ছেড়েছিলাম, তাহলে 400টা আছে। তাহলে এই মুহূর্তে আমার কাছে আছে 100 টাকা রেটের 400 আর 105 টাকা রেটের 300। আমরা এখন কোন পদ্ধতিতে পণ্য ছাড়ছি? শেষের দর আগে ছাড়। তাহলে 110 টাকা রেটের মাল আছে আর 105 টাকা রেটের পণ্য আছে। তাহলে 105 টাকা রেট হচ্ছে শেষের দর, এই রেট আগে ছাড়তে হবে। এই রেটে কয়টা ছাড়তে পারবো দেখো তো? 300টা ছাড়তে পারবো। তাহলে 105 টাকা রেটে 300টা ছেড়ে দিলাম। 600টার জন্য আরো কয়টা ছাড়তে হবে? আরো 300টা ছাড়তে হবে। তাহলে আর 300টা কোথা থেকে ছাড়বো? এই যে এই রেটের আছে 100 টাকা রেটের আছে, 100 টাকা রেটে আমার কাছে কয়টা ছিল? 400, এখান থেকে 300টা ছেড়ে দিব। তাহলে কি দাঁড়ালো? 105 টাকা রেটের শেষের দর ছাড়বো 300, তারপর আগের রেট 100 টাকা রেটে 300টা ছাড়বো, এই হচ্ছে 600 টাকা। আসলে দেখে নেই, এই যে 105 টাকা রেটে 300 টাকা ছেড়েছি, তারপরে ওই আগের রেট থেকে 300টা ছেড়েছি, এই 600টা ছেড়ে দিলাম এইভাবে। ঠিক আছে, এই ছিল তোমার শেষের দর আগে ছাড়। এখন আসো কালান্তিক মজুদ পদ্ধতিতে আগের দর আগে ছাড় পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্যায়ন করব। এটা ছিল কি নিত্য মজুদ পদ্ধতিতে আগের দর আগে ছাড়ও দেখেছি, শেষের দর আগে ছাড়েও কিভাবে ইস্যুকৃত পণ্যের মূল্য নির্ণয় করে বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে সেটা আমরা দেখেছি। এখন আমরা দেখব কালান্তিক মজুদ পদ্ধতিতে কিভাবে আগের দর আগে ছাড় পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মূল্য চার্জ করা হয়। তোমাকে বলে নেই যেটা কিন্তু মজুদ মূল্যায়ন পদ্ধতি। তো ওখানে তো আমরা দেখেছি যে নিত্য মজুদ পদ্ধতিতে আমরা প্রত্যেকবার ইস্যুর সময় এভাবে করতে থাকবো, শেষে গিয়ে আমার যে মজুদটা রয়ে যাবে সেটা হচ্ছে তোমার মজুদের মূল্যায়ন হয়ে গেল।
কিন্তু কালান্তিক মজুদ পদ্ধতিতে কি করা হয় দেখো, আমরা তো প্রত্যেকবার ইস্যুর মূল্য করি না। কালান্তিক মজুদ পদ্ধতিতে প্রত্যেকবার ইস্যুর সময়ে মূল্য আরোপ করি না। তখন কি করি, এই দেখো 1 তারিখে প্রারম্ভিক মজুদ ছিল কিছুটা 20 টাকা করে 200 একক ছিল, 15 তারিখে 400 একক কিনেছি 22 টাকা করে, তারপরে 24 তারিখে না হ্যাঁ 24 তারিখে অষ্টম মাসের 600 একক কিনেছি 24 টাকা করে, এবার 27 তারিখে নভেম্বর মাসের কিনেছি। এরকম সারা বছর ধরে আমরা ক্রয় করেছি এবং প্রারম্ভিক মজুদ ছিল। সমাপনী মজুদ আমার হাতে আছে 900 একক। তাহলে কালান্তিক মজুদ পদ্ধতিতে আমরা কি করি, সারা বছরে এই যে বিক্রির সময়ে কিন্তু এই মূল্যের প্রয়োগ ঘটাই না। তাহলে কি করি, বছরের শেষে গিয়ে গোডাউনে গিয়ে দেখি, গোডাউনে গিয়ে কয়টা দেখেছি, আমার গোডাউনে আমার 900 একক আছে। এখন এই 900 এককের মূল্য মজুদ মূল্যায়ন করতে হবে। কিভাবে করব, এখন তোমাকে আগে বলি যে তোমাকে যদি বলতো যে সারা বছরে পণ্য ক্রয় করা হয়েছে, বিক্রয়যোগ্য পণ্য ছিল 2000 একক, আমি বিক্রি করেছি 1200 একক যদি বলতো, তাহলে তোমাকে আগে কি করতে হতো, তোমাকে করতে হলো আগে সমাপনী মজুদের একক নির্ণয় করতে হতো। কিভাবে, বিক্রয়যোগ্য পণ্য ছিল 2000, এর মধ্যে বিক্রি করেছি 1200, তাহলে সমাপনী মজুদ আছে আমার হাতে 800। হ্যাঁ, এটা খাতা কলমে করে নিতে হতো। তো যাক, এখানে সমাপনী মজুদ একক দিয়ে দিয়েছে 900। আর বাস্তবে আমরা কিভাবে করি, বাস্তবে কালান্তিক মজুদ পদ্ধতি যে বললাম, গোডাউনে যাই, ফিজিক্যাল কাউন্টিং এর মাধ্যমে বাস্তব বস্তুতে যাচাই করে তারপর সমাপনী মজুদের একক নির্ণয় করে এবারে মূল্য নির্ণয় করি। তো যাই হোক, এখানে আমাকে 900 একক দিয়ে দিয়েছে। এখন এই 900 এককের মূল্য আমাকে নিরূপণ করতে হবে। কি পদ্ধতিতে, আগের দর আগে ছাড়। আগের দর আগে ছাড় পদ্ধতি মানে কি, বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে আগের দরগুলো চার্জ করা হয়, আর সমাপনী মজুদের উপর শেষের দরগুলো চার্জ করা হয়। তাহলে এখানে দেখো তুমি, শেষের দর কোনটা আছে, লাস্টের দর 26 টাকা, তারপরে 24, তার আগে 24, তার আগে 22, তার আগে 20। শেষের দর আগে আগের দর আগে ছাড় পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে আগের দরগুলো চার্জ করা হয়। তাহলে সমাপনী মজুদে কোনটা রয়ে যায়, শেষের দরগুলো রয়ে যায়। তার মানে এই আগের দরগুলো সব বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে চার্জ করা হয়ে গেছে, আর শেষের দরগুলো সমাপনী মজুদে রয়ে গেছে। তাহলে 900 একক সমাপনী মজুদের মূল্য কত হবে, প্রথম আসো 26 টাকা দরের কয়টা পণ্য ছিল আমার কাছে, 800, এটা রয়ে গিয়েছে কারণ শেষের দরের মালগুলো রয়ে গিয়েছে। ওকে, তো 900 এর জন্য কয়টা লাগে, 100, তার 100টা তার আগের থেকে নিবা, এখান থেকে নিবা, এখান থেকে কত করে ছিল, 24 টাকা করে। তাহলে সমাপনী মজুদের মূল্য হচ্ছে 800 একক 26 টাকা করে, প্লাস এখান থেকে 100 একক 24 টাকা করে। এই হচ্ছে 900 এককের মূল্য, সমাপনী মজুদের মূল্য। আসো দেখে নেই, এই যে দেখো 800 একক 26 টাকা করে, সবার শেষের দরটা সমাপনী মজুদে রয়ে গিয়েছে, এবং তার আগের দরটা 24 টাকা করে 100 একক। এই হচ্ছে তোমার 900 এককের মূল্য, সমাপনী মজুদ 23200। ঠিক আছে, আচ্ছা এখন এটা ছিল তোমার কি, কালান্তিক মজুদ পদ্ধতিতে আগের দর আগে ছাড়। যদি বলতো শেষের দর আগে ছাড় পদ্ধতিতে মজুদ মূল্যায়ন করো, শেষের দর আগে ছাড়, তুমি বলো শেষের দর যদি আমি আগে ছেড়েই দিতাম, এই 26, 24, 22 এগুলো শেষের দর যদি ছেড়ে দিতাম, তাহলে আমার মজুদে কোনটা থেকে যেত, আগের দরগুলো। তাহলে আগের দর কোনটা, এই যে সবার আগের দর 20 টাকা, তাহলে আমার মজুদে আগের দরগুলো আছে। তাহলে এখান থেকে ধরতাম 20 টাকা রেটের 200, তারপরে 22 টাকা রেটের 400, কত হলো, 4 আর 2 600, 900 এর জন্য আরো কত লাগে, 300, আর 300 এখান থেকে নিতাম 24 টাকা রেটের 300। তাহলে এই একই জিনিস যদি আমার হতো শেষের দর আগে ছাড়, তাহলে শেষের দরগুলো চলে গিয়েছে, ছেড়ে দিয়েছি, আর আগের দরগুলো সমাপনী মজুদে রয়ে গিয়েছে। তখন আমার সমাপনী মজুদ কিভাবে হতো, 20 টাকা করে 200 একক, 22 টাকা করে 400 একক, এবং 24 টাকা করে আর যে কটা লাগে 300 একক। এই হচ্ছে 900 এককের মূল্য। আমরা দেখে নিই একটু, শেষের দর আগে ছাড় যদি হতো, এই দেখো সমাপনী মজুদের মূল্য পিরিয়ডিক লিফো, মানে শেষের দর আগে ছাড়, লাস্ট ইন ফার্স্ট আউট। শেষের দর আগের ছাড় যদি হইতো, তাহলে আমার কাছে প্রথম আগের দরগুলো রয়ে যেত, 20 টাকা রেটের 200 একক, 22 টাকা রেটের 400 একক, এবং 24 টাকা রেটের 300 একক। এই 900 একক সমাপনী মজুদ, যার মূল্য হচ্ছে 20,000 টাকা। এইভাবে কালান্তিক ফিফো এবং কালান্তিক লিফো মেথডে তোমরা সমাপনী মজুদের মূল্য আগে নির্ণয় করবা। এরপরে যদি বলে বিক্রিত পণ্যের ব্যয় মূল্য নিরূপণ করো, এটাও করতে পারবা। বিক্রিত পণ্যের ব্যয় মূল্য নিরূপণ করা খুবই সহজ। কিভাবে দেখো, আগে ফিফো দেখি, ফিফো মেথডে আমার সমাপনী মজুদ কত হয়েছে, 23,200। এখন আসো, আমার যে টোটাল মূল্যটা ছিল কত ছিল, 48,000 টাকা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ছিল 48,000 টাকা, টোটাল পণ্যের ভ্যালু। এর মধ্যে সমাপনী মজুদ পণ্য মূল্য কত হয়েছে, 23,200, তাই না? তাহলে এটা যদি বাদ দিয়ে দাও, তাহলে বাকিটুকু হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদের মূল্য বাদ দিলে বাদ বাকিটুকু হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তো আসলে এখানে আমরা একটু দেখে নেই বিক্রিত পণ্যের ব্যয় নিরূপণ, পিরিয়ডিক ফিফো। ফিফো মেথডে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ছিল টোটাল 48,000 টাকা, এর মধ্যে সমাপনী মজুদের মূল্য হচ্ছে 23,200, ওটাকে বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 24,800। যদি এটা ফিফো না হয় লিফো হতো, তাহলে ঠিকই থাকতো, সব ঠিক থাকতো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 48,000 ঠিক আছে। আর লিফো মেথডে আমার সমাপনী মজুদের মূল্য কত ছিল, 20,000, তাহলে 48,000 থেকে 20,000 টাকা বাদ দিলে লিফো মেথডে বিক্রিত পণ্যের ব্যয় হতো 48 থেকে 20 গেলে 28,000 টাকা। ফিফোতে এটা, আর লিফোতে হতো কি চেঞ্জ আসতো, লিফোতে সমাপনী মজুদের মূল্য চেঞ্জ আসতো, আর ফলে বিক্রিত পণ্যের ব্যয়ও চেঞ্জ হয়ে যেত অ্যাকর্ডিংলি। ওকে, আচ্ছা
এখন দেখো নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে ভারযুক্ত গড়। তাহলে আমরা নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে প্রথমে দেখেছি ফিফো, এরপরে দেখেছি লিফো, এরপরে আমরা দেখলাম কালান্তিকের ফিফো লিফো। এখন আমরা দেখবো নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে ভারযুক্ত গড় পদ্ধতিতে কিভাবে আমরা পণ্যের ইস্যুকৃত পণ্যের মূল্যটা নিরূপণ করব। একটা জিনিস খেয়াল করবা, পণ্য ক্রয় এবং প্রারম্ভিক মজুদ এগুলো সেম হয় সমস্ত পদ্ধতিতে। কি তোমার ফিফো, কি তোমার লিফো, কি তোমার ভারযুক্ত গড়, সবগুলোতে ক্রয় প্রারম্ভিক মজুদ এর কোনো প্রভাব পড়ে না। প্রভাব পড়ে কখন? যখন আমি পণ্য বিক্রি করি, পণ্য ইস্যু করি, বিক্রিত পণ্যের ব্যয় চার্জ করার সময় নিত্য মজুদ পদ্ধতিতে তোমার এই ফিফো এবং লিফোর প্রয়োগটা পড়ে। ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে আগের দর আরোপ করা হয়, লাস্ট ইন ফার্স্ট আউট বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে লাস্টের রেটগুলো আরোপ করা হয়। এবং ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রত্যেকবার ইস্যুর সময় একটা গড় দর নির্ণয় করা হয়, সেই গড় দরে পণ্যগুলো ইস্যু করা হয়। তার মানে কি, এই ইস্যুর সময় সমস্ত পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়। তো যাই হোক, এখানে দেখো, তোমার উদাহরণ দেখো, জানুয়ারি মাসের 1 তারিখে 1000 একক ক্রয় করা হয়েছে 5 টাকা করে, 4 তারিখে 6 টাকা করে 600 একক ক্রয় করেছি, 6 তারিখে ইস্যু করেছি। 10 তারিখে ক্রয় করেছি 700 একক 5.5 টাকা দরে এবং ইস্যু করেছি 600 একক। এই হচ্ছে আমার কতগুলো তথ্য। এই তথ্য নিয়ে আমরা এখন কি করব, ভারযুক্ত গড় পদ্ধতিতে দেখবো আমরা কিভাবে পণ্যগুলোর ইস্যুর মূল্য নির্ণয় করা হয়। দেখো, প্রথমে আসো, ক্রয় করেছি 5 টাকা করে 1000 একক। তো যখন তোমার এই তোমার সামনে যে চিত্রটা আছে, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে তোমার স্টোর লেজার, অর্থাৎ তোমার বাংলায় বলা হয় মাল খতিয়ান বা স্টোর লেজার। তো এই নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে কিন্তু তোমাকে এরকম স্টোর লেজার সারা বছর ধরে মেইনটেইন করতে হবে। বললে হবে কি, যখনই তুমি কিনবা তোমার গোডাউনে মজুদ আপডেট হবে, যখন আবার কিনবা আবার গোডাউনে মজুদ আপডেট হবে, আবার তুমি যখন বিক্রি করবা তখন আবার গোডাউনে মজুদ আপডেট হবে, আবার কিনবা আবার আপডেট হবে। এর জন্য কিন্তু এর নাম হচ্ছে নিত্য মজুদ তালিকা পদ্ধতি। তো আমরা ফিফো লিফোর এরকম স্টোর লেজারটা দেখাই নাই, আমি ভারযুক্ত গড় পদ্ধতিতে তোমার স্টোর লেজারটা দেখাচ্ছি, যেন সব সম্পর্কে তোমাদের আইডিয়াটা হয়। ওকে, এরপরেও যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা একটা অঙ্ক তোমাদেরকে দেখাই দিব। যাই হোক, এখন দেখতেছি ভারযুক্ত গড় পদ্ধতিতে কিভাবে করবো। প্রথমে দেখো, 5 টাকা করে 1000 একক কিনেছি, 5000 টাকার পণ্য কিনেছি। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, তোমার হচ্ছে স্টোর লেজার বা মাল খতিয়ান করার সময় তোমাকে পুরো পেজটাকে 3টা ভাগে ভাগ করতে হবে। প্রধানত একটা ভাগে দেখাবা আগমন, যখন পণ্য ক্রয় করবা তখন এই ভাগে দেখাবা, আরেকটা ভাগে দেখাবা নির্গমন, এরপরে উদ্বৃত্ত কলামে আগমন নির্গমন প্লাস মাইনাস করে যা থাকে সেটা উদ্বৃত্ত কলামে বসাতে হবে। তার আগে তারিখ থাকবে এবং বিবরণ থাকবে, বিবরণের ঘর থাকলে হয়, না থাকলে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন যখনই তুমি পণ্য ক্রয় করবা তখন এই আগমনের ঘরে দেখাবা, যখনই পণ্য বিক্রি করবা তখন নির্গমনের ঘরে দেখাবা, আর প্রত্যেকবারই এই ক্রয় বিক্রয় আগমন নির্গমন প্লাস মাইনাস করে যা থাকে সেটা তোমার উদ্বৃত্তের ঘরে বসাতে হবে। তো পণ্য ক্রয় করেছি, আগমনের ঘরে বসাতে হবে। 5 টাকা করে 1000 একক কিনেছি, 5000 টাকার পণ্য ক্রয় করেছি, আগমনের ঘরে বসালাম। এখন এই যেটা কিনেছি সেটা কি গোডাউনে পণ্যটা বাড়লো না, তাহলে কি করবে, সেটা ব্যালেন্সে চলে যাবে। আগে কোনো ব্যালেন্স ছিল না, তাই যে আগে কোনো ব্যালেন্স ছিল না, তাই যেটা কিনেছি সেটাই আমার গোডাউনে চলে যাবে। তাহলে 5 টাকা রেটের 1000 টা একক আছে 5000 টাকা। ওকে, এরপরে আবার ক্রয় করেছি 6 টাকা রেটের 600 একক 3600 টাকার পণ্য ক্রয় করেছি। তো পণ্য যখন ক্রয় করলাম তখন গোডাউনে আর পণ্য বাড়বে না কমবে? আগে ছিল 5000 টাকার পণ্য, এখন কিনেছি 3600 টাকার পণ্য, তাহলে হয়ে গেল 5000 আর 3600 8600 টাকার পণ্য মূল্য। আর একক কয়টা হলো, আগে ছিল 1000 একক, এখন কিনেছি 600 একক, হয়ে গেল 1600 একক। ভারযুক্ত গড় পদ্ধতিতে এই রেটগুলো, প্রত্যেকবারের রেটগুলো, এই উদ্বৃত্তের গড়ের রেটগুলো সবগুলো বসানোর দরকার নেই, ফিফো লিফো মেথডে বসাতে হয়। কারণ যখনই পণ্য ছাড়ি তখন আগের দর কোনটা কোনটা আছে জানতে হয়। কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতিতে কি করতে হয়, আমাকে গড় করতে হয়। কার সাহায্যে গড় করতে হয়? টোটাল ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ইউনিট। তাহলে আমার রেটগুলোর আর দরকার নাই, তাই রেটগুলো লেখাটা জরুরি না। তো যাই হোক, 6 তারিখ ইস্যু করেছি 800 একক। এই যে 800 একক ইস্যু করলাম, কোন রেটে ধরবো? এই রেটটা এই 5 টাকা রেটও না, 6 টাকা রেটও না, একটা গড় দর। আর এই গড়টা আমরা কিভাবে বের করব? যে তারিখে ইস্যু করেছি সেই তারিখে গোডাউনে যাব, একদম লাস্টে গিয়ে দেখবো কত টাকার মূল্য আছে, পণ্য আছে, 8600 টাকার পণ্য আছে। আচ্ছা, কয়টা এককের দাম এটা? 1600 এককের দাম। তাহলে 8600 টাকাকে 1600 একক দিয়ে ভাগ করব, একটা এককের দাম আসবে গড়ে 5.375। এই দরের ঘরে এটা বসাই দেব। তারপরে 5 টাকা 37.5 পয়সা মানে 5.375 এই দরে 800 একক পণ্য ছাড়লাম, যার মূল্য দাঁড়ালো 4300 টাকা। আচ্ছা, ছেড়ে দিলাম নির্গমনের ঘরে 4300 টাকা। এখন তাহলে গোডাউনের কি অবস্থা? আগে ছিল 8600 টাকার পণ্য, 4300 টাকার পণ্য ছেড়ে দিয়েছে, এখন আমার গোডাউনে আছে বিয়োগ করে 4300 টাকার পণ্য। আর কয়টা একক আছে? 1600 একক ছিল, 800 একক ছেড়েছি, তাহলে 800 একক আছে। এইভাবে তোমার ভারযুক্ত গড় পদ্ধতিতে তোমার ইস্যুর সময় গড় দরটা প্রয়োগ করতে হবে। আবার দেখো, কিনেছি 5.5 টাকা দরে 700 একক পণ্য কিনেছি, আগমনের ঘরে বসাবা।
3850 টাকার পণ্য। এখন কেনার পরে গোডাউনে মাল বাড়বে না কমবে? পণ্য বাড়বে। আচ্ছা বাড়াও। আগে কত ছিল? এটা কেনার আগ মুহূর্তে কত ছিল? 4300 টাকার পণ্য ছিল। তার সাথে যোগ করে দাও 3850 হয়ে গেল 8150 টাকা। আর একক কয়টা হলো? 800 একক ছিল, 700 একক কিনেছি, হয়ে গেল 1500 একক। এরপর আবার ইস্যু করেছি। ইস্যু করলে নির্গমনের ঘরে বসাতে হবে। লিখলাম নির্গমনের ঘরে 600 একক। কি রেটে পণ্যটা হবে? গড় রেটে। যেহেতু এটা ভারযুক্ত গড় দর পদ্ধতি। তা ভারযুক্ত গড় দর কিভাবে বের করব? ইস্যুর ঠিক আগ মুহূর্তে গোডাউনের একদম উদ্ধৃত করে চলে যাব। 8150 টাকাকে 1500 একক দিয়ে ভাগ করব। একটা এককের গড় দাম বেরোবে 5.43। এটা এখানে বসায় দিব। তারপর 600 দিয়ে গুণ করব। 3260 টাকার পণ্য ইস্যু করলাম। ইস্যু করার পরে কি অবস্থা হলো? একই অবস্থা। ইস্যু করলে মাল কমে যাবে। 8150 টাকা দিয়ে 3260 টাকা বাদ দাও, 4890 টাকা এবং একক কয়টা আছে? 1500 একক থেকে 600 একক ছেড়েছি, 900 একক আছে। এমনি ভাবে তুমি ভারযুক্ত গড় দর পদ্ধতিতে অঙ্কগুলো করবে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। এখন আমি তোমাদেরকে একটা, যেহেতু হাতে সময় আছে, একটা অঙ্ক ফিফো লিফো পদ্ধতি দেখাবো। ঠিক আছে? তাহলে আমি এখানে পাওয়ার পয়েন্টটা ইয়ে করে আমি তোমাদের সামনে একটা স্ক্রিনে নিয়ে আসতেছি একটা কোশ্চেন। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা। দেখো, following are data related to green company's beginning inventory, purchase and sale for the year 2009. 2009 সালের গ্রিন কোম্পানির প্রারম্ভিক উদ্বৃত্ত, ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত তথ্যগুলো তোমার এখানে দেয়া আছে। ফাইন। আচ্ছা দেখো, 2009 জানুয়ারি মাসের 1 তারিখে কি বলছে? বিগিনিং ইনভেন্টরি প্রারম্ভিক মজুদ ছিল 3 টাকা করে 1000 একক 3000 টাকা। এবার 10 তারিখে ক্রয় করেছে 4 টাকা করে 1500 একক 6000 টাকা। ফেব্রুয়ারি 20 তারিখে 5 টাকা করে 2000 একক ক্রয় করেছে 10000 টাকা। এরপরে তোমার মার্চের 15 তারিখে 4.5 টাকা করে 1000 একক ক্রয় করেছে 4500। এটা সব ক্রয়ের তথ্য দেয়া আছে। এরপর বিক্রি করেছে কবে? ফেব্রুয়ারি মাসের 28 তারিখে সেল করেছে 6 টাকা করে 3000 একক। উল্লেখ থাকে যে স্টোর লেজার যখন করব তখন কিন্তু এই বিক্রয় মূল্য আমাদের কোনো কাজে আসবে না। এই বিক্রয় মূল্য যখন আমরা তোমার আর্থিক ফলাফল তোমার আয় বিবরণী করব আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য, তখন আমার ওই বিক্রয় মূল্য বের করার সময় এটা কাজে লাগাতে হবে। বিক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় মোট মুনাফা বের করার জন্য। তাহলে স্টোর লেজারে যেটা আমরা এখন করছি মজুদ মূল্যায়ন পদ্ধতিতে, এখানে কিন্তু তোমার এই বিক্রয় মূল্যটা কাজে লাগবে না, এটা মাথায় রাখবা। তো যাই হোক, আমরা 28 তারিখে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে 3000 একক বিক্রি করেছি। এরপরে অগাস্ট মাসের 20 তারিখে 1500 একক বিক্রি করেছি। ডিসেম্বরের 30 তারিখে 4000 একক বিক্রি করেছি। তো এই যে বিক্রি করেছি, বিক্রিত পণ্যের ব্যয় কত হবে, ইস্যু করার সময় মূল্য কত হবে, সেটা হচ্ছে আমাদের স্টোর লেজারে দেখাইতে হবে। ওকে, তোমার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম অর্থাৎ নিত্য মজুদ তালিকা পদ্ধতিতে আমরা স্টোর লেজার প্রস্তুত করছি। চলো তোমাদের সামনে একটা স্টোর লেজার দেখাচ্ছি ফিফো মেথডে। ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের দর আগে ছাড়তে হবে, মাথায় রাখে। কলাম করা থাকবে 3টা, পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড, ইনভেন্টরি। ওখানে আমরা বাংলা দেখেছি, এখানে তোমাদেরকে ইংরেজি দেখাচ্ছি। ওখানে ছিল আগমন, নির্গমন, উদ্বৃত্ত। এখানে হচ্ছে পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড, ইনভেন্টরি। তুমি এখানে আরেকটা পারচেজ জায়গায় লিখতে পারো রিসিভ, কস্ট অফ গুডস সোল্ডের জায়গায় লিখতে পারো ইস্যুড, আর ইনভেন্টরি অন হ্যান্ডের জায়গায় লিখতে পারো ব্যালেন্স, তোমার খুশি। তো আসলে জানুয়ারি মাসের তোমার 1 তারিখে আমার ব্যালেন্স ছিল, ব্যালেন্স তো ব্যালেন্স, এটা তো পারচেজ না সেল না, ব্যালেন্স ব্যালেন্সের ঘরে লিখতে হবে। ইনভেন্টরি অন হ্যান্ডের ঘরে লিখবা 3 টাকা রেটের 1000 পণ্য ছিল, 3000 টাকার পণ্য ছিল। এরপরে আমরা ক্রয় করেছি, এই যে দেখো, ক্রয় করেছি তোমার 4 টাকা রেটের 1500 পণ্য। তো ক্রয় করলে কোন ঘরে লিখতে হয়? পারচেজের ঘরে লিখবো। 4 টাকা রেটের 1500 পণ্য 6000 একক। এখন ব্যালেন্সের ঘরে কি অবস্থা হবে? এই যে কিনলাম, কেনার ফলে গোডাউনে কি হয়েছে? আগেরটা আছে না? তো আগের যেটা আছে 3 টাকা রেটের 1000 পণ্য, সেটা হুবহু আগে লিখে নিতে হবে, যে 3 টাকা রেটের 1000টা আগে বসায় নিতে হবে। এরপরে নতুন যেটা এই তারিখে কিনলাম সেটা তার নিচে গিয়ে বসে যাবে 4 টাকা রেটের 1500 পণ্য। এইভাবে অর্থাৎ রেট গুলাও থাকবে, ইউনিট গুলাও থাকবে, টাকাও থাকবে, যেন ইস্যু করার সময় খুব সহজে রেট গুলা দেখে করা যায়। এরপর আমরা কি করেছি? ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আরো পারচেজ করেছি 5 টাকা করে 2000 একক। আগে পারচেজের ঘরে বসালাম 5 টাকা করে 2000 একক 10000। আর এই পারচেজের পরে যখন আমি ব্যালেন্সের ঘরে লিখবো, তখন আগের যেগুলো আছে সেগুলো হুবহু লিখে নিতে হবে। এর আগ মুহূর্তে দেখো তো গোডাউনে কি ছিল? 3 টাকা রেটের 1000টা ছিল, 4 টাকা রেটের 1500 ছিল, সেটা হুবহু লিখে নিতে হবে, যে 3 টাকা রেটের 1000, 4 টাকা রেটের 1500 টাকা হুবহু লিখে নিবা। তারপরে এই 5 টাকা রেটের 2000টা এর নিচে গিয়ে বসে যাবে। হয়ে গেল। এখন খেয়াল করো, এভাবে ক্রয়গুলো কি হয়? প্রত্যেকবার ক্রয় করবা, আগের গুলো হুবহু লিখে তারপরে ক্রয়টা নিচে গিয়ে বসিয়ে দিবা, যতবার ক্রয় করবা। এখন ইস্যু করার সময় খেয়াল করো, ইস্যু করার সময় তোমাকে মেথডের দিকে খেয়াল করতে হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের দর আগে ছাড়। তো আসো দেখি কয়টা ইস্যু করেছি আমরা।
এটা পেলাম করে দেখো জানুয়ারি 1, জানুয়ারি 10, ফেব্রুয়ারি 20, এরপরে মার্চ 15, কিন্তু দেখো সেলটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। তো এখানে তোমাকে সিরিয়ালি দেয়, কিন্তু তোমাকে তারিখের সিরিয়াল অনুযায়ী দেখতে হবে কখন বিক্রি করেছি কখন ক্রয় করেছি। জানুয়ারি 1 আগে বসবে, জানুয়ারি 10 আগে বসবে, ফেব্রুয়ারি 20 আগে বসবে, এরপরে কিন্তু মার্চের 15 বসবে না, এরপরে বসবে কি ফেব্রুয়ারির 28। ফেব্রুয়ারি 28 কি করেছি, বিক্রি করেছি 3000 একক বিক্রি করেছি। এখন দেখো 3000 একক বিক্রি করেছি, কিভাবে আমরা ইস্যুটাকে দেখাবো। 3000 একক বিক্রি করেছি, ওকে। তাহলে নির্গমনের ঘরে অর্থাৎ এই যে কস্ট অফ গুডস সোল্ডের ঘরে আমরা লিখলাম 3000 লিখলাম, কিন্তু 3000টা হবে কিভাবে দেখো, কোয়ান্টিটি 3000 কিভাবে হবে, এইভাবে হবে। আগের দর আগে ছাড়, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে যে ইস্যু করলাম বিক্রি করেছি তার আগ মুহূর্তে গোডাউনে তাকাবা তোমার কাছে কয়টা রেটের পণ্য আছে, 3 টাকা রেটের আছে, 4 টাকা রেটের আছে, 5 টাকা রেটের আছে। আমরা আগের দর আগে ছাড়বো, তাহলে এগুলোর মধ্যে আগের দর কোনটা, 3 টাকা রেট, এই রেটের পণ্যটা আগে ছাড়তে হবে। আচ্ছা এই রেটের কয়টা পণ্য আমার কাছে আছে, 1000, তাহলে তুমি এই রেটে সর্বোচ্চ 1000 পণ্য ছাড়তে পারবা, এর বেশি ছাড়তে পারবা না। তাহলে আসো আগের দর আগে ছেড়ে দিই, 3 টাকা রেটের 1000টা ছেড়ে দিই, এই 3 টাকা রেটের 1000টা ছেড়ে দিলাম, ওকে। 3000 হওয়ার জন্য এখন আরো আমাকে 2000টা ছাড়তে হবে, ফাইন। তাহলে এরপরে যেহেতু 3 টাকা রেটের পণ্য শেষ, এখন তার পরের দিকে যাও, 4 টাকা রেট, 4 টাকা রেটের সর্বোচ্চ মাল কটা আছে, 1500টা আছে। এখান থেকে তুমি 2000 কিন্তু ছাড়তে পারবে না, তাহলে সর্বোচ্চ 1500 ছাড়তে পারবে না, 4 টাকা রেটের 1500টা ছেড়ে দাও। এখন 3000 হওয়ার জন্য কটা লাগবে, 1000 আর 1500, 2500 ছেড়েছি, আরো 3000 হওয়ার জন্য লাগে 500টা। তো স্বাভাবিকভাবে 500টা করতে আনবো পরের রেট, এই 5 টাকা রেটের থেকে 500টা ছাড়বো, এই 5 টাকা রেটে 500টা ছেড়ে দিলাম। ছাড়ার পরে এখানে অ্যামাউন্ট গুলো লিখলাম, ওকে। ছাড়ার পরে এখন আমার কাছে ব্যালেন্স কি থাকলো, 3 টাকা রেটের 1000 পণ্য শেষ, কাটাকাটি। 4 টাকা রেটের 1500 পণ্য শেষ, কাটাকাটি। 5 টাকা রেটের 2000 এর থেকে আমি মাত্র 500টা ছেড়েছি, তাহলে 5 টাকা রেটের আমার কাছে এখনো 1500 পণ্য রয়ে গিয়েছে, তাহলে এই 5 টাকা রেটের 1500 পণ্য ব্যালেন্সের ঘরে লিখে দিলাম, 7500 টাকার পণ্য রয়ে গেল, ঠিক আছে। তো এমনি ভাবে আমরা প্রত্যেকবার ইস্যু করার সময় এই রেটগুলো আগে দেখবো, আগে রেটগুলো আগে ছেড়ে দেবো, ছাড়ার পরে যেগুলো থাকবে আমরা ব্যালেন্সের ঘরে বসাই দেবো। এরপর আবার কি ঘটনা ঘটেছে দেখো, মার্চের 15 তারিখে আমরা ক্রয় করেছি 3.5 টাকা রেটে 2000 একক পণ্য, কিনলাম, লিখলাম। এখন এটা বসানোর সিস্টেম কি, আগের গোডাউনের ব্যালেন্সটাকে আগে বসাতে হবে। আগের কি আছে দেখো, 5 টাকা রেটে 1500 একক আছে, সেটাকে বসাই দিলাম। তারপরে এই যে 3.5 টাকা রেটে 2000 একক কিনেছি, সেটা তার নিচে গিয়ে বসে গেল। এরপর আবার কিনেছি জুন মাসের 20 তারিখে 3 টাকা রেটের 500 একক পণ্য, এটাও কি হবে, আগের যে ব্যালেন্স গুলো আছে 5 টাকা 3.5 টাকা রেটের, 5 টাকা 3.5 টাকা রেটের পণ্যগুলো আগে বসা নিতে হবে, তারপর এই নতুন ক্রয়টা এখানে নিচে গিয়ে বসে যাবে। এরপর আবার বিক্রি করেছি অগাস্টের 20 তারিখে 1500 একক বিক্রি করেছি, ফাইন। 1500 একক বিক্রি করেছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে দেখি আমার 3টা রেটের পণ্য আছে, 5 টাকা 3.5 টাকা 3 টাকা, এর মধ্যে সবার আগের রেট কোনটা, এই 5 টাকা রেটটা আগে, এই রেটের মালটা আগে ছাড়তে হবে। আসো 5 টাকা রেটের 1500 একক পণ্য আছে, তাহলে আমি ছেড়েছিও 1500 একক, তাহলে 5 টাকা রেটের সবগুলো মাল ছেড়ে দিব। ছাড়ার পর আমার কাছে কি থাকবে, 5 টাকা রেটের 1500 পুরোটাই ছেড়ে দিয়েছি, তাহলে আমার কাছে রয়ে গেছে 3.5 টাকা রেটের 2000 এবং 3 টাকা রেটের 500, এই যে 3.5 টাকা রেটের 2000, 3 টাকা রেটের 500 আমার ব্যালেন্সে রয়ে গিয়েছে। এরপর আবার অ্যাজ ইউজুয়াল ক্রয়টা কিনেছি, কিনে বসাবো, 3.5 টাকা রেটের 2000 বসাবো, 3 টাকা রেটের 500 বসাবো, এরপরে 3.5 টাকা রেটের 2000 নিচে গিয়ে চলে যাবে। আবার কিনেছি 4.5 টাকা রেটের, আগের গুলো হুবহু বসাবো, তারপরে নতুন ক্রয়টা এখানে চলে যাবে। এরপর আবার ইস্যু করেছি কয়টা, লাস্টে ডিসেম্বরে 4000 একক। আসো 4000 একক ছাড়ি, এটা আরেকবার একটু দেখে নেই। এই ছাড়ার আগ মুহূর্তে আমার কাছে গোডাউনে 1 2 3 4টা রেট ছিল, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের রেট ছাড়তে হবে। 3.5 টাকা রেটের 2000 ছেড়ে দিলাম, 3.5 টাকা রেটের 2000। 4000 হওয়ার জন্য আরো ছাড়তে হবে 2000। আচ্ছা পরের রেটে যাই, 3 টাকা রেটের 500 আছে, ছেড়ে দিলাম, 3 টাকা রেটের 500, আরো 2000 ছাড়তে হবে। 3.5 টাকা রেটের 2000 আছে, সেখান থেকে 2000 ছেড়ে দিলাম। তাহলে এখন 3.5 টাকা রেটের 500টা রয়ে গেল, এই যে 3.5 টাকা রেটের 500টা রয়ে গেল, এবং 4.5 টাকা রেটের 1200টা রয়ে গেল। এবার শেষে গিয়ে আমরা কি করব, এই যে মজুদ আছে, এই মজুদের টোটালটা করে দিব। 1750 টাকা এবং 5400 টাকা যোগ করলে 7150 টাকা। এই হচ্ছে ফিফো মেথডের, ঠিক আছে। আর লিফো মেথড হলে কি হতো, আমি একটা একটু দেখা দিচ্ছি, আমাদের হাতে সময় বেশি নেই। লিফো মেথড যদি হইতো, তাহলে দেখো বিগিনিং ইনভেন্টরি অ্যাজ ইউজুয়াল বসতো 3 টাকা রেটের 1000, এরপর 4 টাকা রেটের 1500 কিনেছি, সেই 4 টাকা রেটের নিচে গিয়ে বসে যেত। এখানে আবার আমি একটু দেখেছি কি, তুমি প্রত্যেকবার কিন্তু ক্রয় বিক্রয় করার পরে ইউনিটগুলো যোগ করে এবং অ্যামাউন্টগুলো যোগ করে দেখাতে পারো, কিন্তু সেটা জরুরি না, না করলেও চলবে, শুধু শুধু সময় যাবে, জরুরি না, তা আমি করে দেখিয়েছি। আচ্ছা এবার 5 টাকা রেটের 2000টা কিনেছি, এটাও নিচে বসিয়ে দিলাম 5 টাকা রেটের 2000 অ্যাজ ইউজুয়াল, এটা আগের মতোই। এখন ইস্যুর সময় দেখো, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ইস্যু করেছে, লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে শেষের দর আগে ছাড়তে হবে। তাকাই 3 টাকা রেট আছে, 4 টাকা রেট আছে, 5 টাকা রেট আছে, এদের মধ্যে শেষের দর কোনটা, এই 5 টাকা রেট, এই 5 টাকা রেটের আগে ছাড়তে হবে। তাহলে 5 টাকা রেটের সর্বোচ্চ কয়টা ছাড়তে পারবো, 2000 ছেড়ে দিলাম, 5 টাকা রেটের 2000 ছেড়ে দিলাম। এখন 3000 হওয়ার জন্য আরো কয়টা ছাড়তে হবে, 1000। তাহলে এখন যেহেতু শেষের দরটা ছেড়ে দিয়েছি, 5 টাকা রেট শেষ, এখন কি করতে হবে, তার ঠিক আগেরটা জানতে হবে।
এখান থেকে শুরু করেছি তো 5 টাকাটা শেষ, এখন তার আগেরটা 4 টাকা, 4 টাকা রেটের কটা আছে 1500, এখান থেকে ছেড়ে দাও 1000 টা, 4 টাকা রেটের 1000 টা ছেড়ে দিলাম, হয়ে গেল আমার 3000 ছাড়া হয়ে গেল। এখন 5 টাকা রেটের 2000 শেষ, 4 টাকা রেটের 1500 এর মধ্যে 1000 ছেড়েছি, তাহলে 4 টাকা রেটের রয়ে গেছে 500 আর 3 টাকা রেটের রয়ে গেছে 1000। এখন এই ব্যালেন্স গুলো বসাই দিই, 3 টাকা রেটের 1000 এবং 4 টাকা রেটের 500। তারপরে অ্যাজ ইউজুয়াল ক্রয়টা নিচে বসবে এবং ইস্যু করার সময় এইভাবে বিবেচনা করতে হবে। আর নিত্য মজুদ তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি স্টপ শেয়ারে দিয়ে দিচ্ছি, কারো কোনো কোয়েরি থাকলে জিজ্ঞাসা থাকলে করতে পারো। কারো কোনো জিজ্ঞাসা আছে? নেই? তাহলে ঠিক আছে, আমরা আজকের মিটিং এখানে শেষ করছি। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে, সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবা এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো।